এখানে একজনকে তুলে এনে জবাই করা হচ্ছে। এটি মোহাম্মদপুরের একটি ঘটনা। এই ঘটনাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের আমলে শুরু হয়েছে। কি হচ্ছে আমাদের এতে? আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে, তারা ওইখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে। এটা কোন ধরনের কথা? তাহলে যে শেখ হাসিনারে যেমন আমরা উত্থান করছিলাম, ওই দিন তো আবার আসতেছে। তাই পুলিশ সম্পূর্ণ তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে থেকে আমাদের উপর হামলা করছে। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওর প্রথম অংশেই দেখেছেন যে টিনের বাড়ির ছাদের উপরে ৫-৭ জন ছেলে, যা শিশু গ্যাং বলছেন অনেকেই, তারা কি করছে। এখানে জানা গেছে সঠিকভাবে ভিডিওটি দেখলে একজনকে নিয়ে সেখানে সরাসরি কোপানো হচ্ছে। মানুষকে কিভাবে কোপাতে পারে এমন দৃশ্য আমাদের বাংলাদেশের ঢাকা শহরের মোহাম্মদপুরের এই দৃশ্যটি তুলে ধরা হয়েছে। এদিকে বাংলাদেশের ছাত্র আন্দোলনে আবার নতুন করে ডাক দিয়েছেন এবং ডক্টর ইউনূসের বিরুদ্ধে ওনারা বলেছে, শেখ হাসিনাকে যেভাবে বিদায় করা হয়েছে ডক্টর ইউনূসকেও সেভাবে বিদায় করা হবে। কেননা ছাত্রদের মধ্যে বর্তমান দুইটা ভাগ হয়ে গেছে। একটি ভাগ বলছে ডক্টর ইউনূসের পক্ষে, একটি বর্তমানে তারা আবার হয়তোবা আওয়ামী লীগ বা বিএনপি বা জামাতের পক্ষ নিয়ে তারা কাজ করে চলেছে। তবে বাংলাদেশ প্রতিনিয়তই এভাবে চললে ধ্বংসের দিকে চলে যাবে, এটাই বাস্তবতা। আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয়। সেদিন রাতের বেলা ডিজিএফআই এর একটা টিম আমার বাসায় আসে, সায়েন্স ল্যাবে আসে। সায়েন্স ল্যাবের একদম মোড়ে হচ্ছে আমার বাসা। আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায়। অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি। তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায়ও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে। আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায়। তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত 1 মিনিট দেখা করতে হবে, অন্তত 1 মিনিট, সেটা হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে। কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ, যুবলীগ। তো আমরা বলেছিলাম যে অসম্ভব, আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না। পরে আমাদের বাসায় এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম, আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খোঁজ নিলে পারেন, সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে যে যমুনা পদ্মাতে নিয়ে যাওয়া হয়। আমরা পদ্মাতে যাই, সাথেই 3 জন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন। তৎকালীন সভামন্ত্রী নওফেল, ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক, তারপরে হচ্ছে এই যে আরাফাত, এই 3 জন সাথে প্রবেশ করেন। তো আমরা ডিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই 3 জনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না, আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন, অসম্ভব, কোনোভাবে আমরা এখানে বসবো না। পরে ডিজিএফ এর তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ, ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে, উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী GS1 বা ওনাদের যেই হায়ারার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে। দেন আমাদেরকে একরকমের ভার্বালি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে। আমরা বলিনি। পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না, পরে ওই 3 মন্ত্রীকে 30 মিনিটসের মধ্যে বলে যে ওরা বসবে না। পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান। আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি, এক্সিটটাও দেখি, মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না। তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদেরকে বাসায় ফেরত দিয়ে যাবে, ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি। তখন আমাদেরকে একটা সেফ হোমে নিয়ে যাওয়া হয়। সেফ হোমটা এখনো আছে কিনা আমি লোকেশন দিচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট। বাইরে থেকে কোনোভাবেই বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফআই এর সেফ হোম। বাইরে থেকে মনে হবে একটা পরিত্যক্ত বাড়ি, কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন এমিনিটিস সবকিছুই সেখানে অ্যাভেলেবেল, কনফারেন্স রুম রয়েছে, সবকিছু রয়েছে। সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয়। দেন পরবর্তী 2 দিন আমাদেরকে সেখানে
মানে আটকে রেখে যত ধরনের ফোর্স করা যায়, ভার্বালি, ফিজিক্যালি, যত ধরনের, এবং রাষ্ট্রে এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই সেই ফোমে বসে নাই। এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায়। একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে, সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা। এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাতে পড়ে আসছি। আজকে আমরা মিডিয়াকে দেখছে সব জায়গায়। আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ। ওই মিডিয়ার প্রতি আমার ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পরে বলছি। এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে, সবগুলোর দায়ভার। ইদামিতে নাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না, কারণ আমাদের ফোন ছিল না। আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করব, আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না। তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে, এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো, তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো, তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন। এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেলড, কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না। তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি, কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কিভাবে অ্যাড্রেস করবো, তা হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে। হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল, হাসিবের প্রতি আরো বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল। দেন সর্বশেষ স্টোরি শর্ট করি, সেটা হচ্ছে যে সর্বশেষ আবার ডিজিএফআই এর একদম পুরা যে ওই টিমটা ওখানে আসেন। ওই দিন হচ্ছে যেদিন আমরা পদ্মাতে যাই। তারপর আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাব, কিন্তু মিটিং করব না, আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো। সেখানে সার্জিস আমাকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে, সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো। ওনারা যদি মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব। তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই, কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই। আমরা 8 দফা দাবি, 9 দফা থেকে 8 দফা আসছে, সেটাকেও ওনারা কেটে দিয়েছে, সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে। এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়ার এখানে যারা যারা আছেন, এই ক্যামেরাগুলো লোগো সহ মিডিয়া, তাদেরকে আমরা সেদিন সেখানে দেখেছিলাম। এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই ঘটনাগুলাই বলেছিলাম। দুঃখজনক হলেও সত্য, আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে সেটাকে ইন্টেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে। এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না, আপনারা এই হেডলাইন দেন, ভিডিওর এই অংশ যাবে না, আপনারা ওই অংশ দেন। এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে, ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে। আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে, যেটা কোনো সংলাপ নয়, এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচি প্রত্যাহার করব না। কোনো শহীদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না। কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই। এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্মার। এদিকে হাসনাত আবদুল্লাহ বর্তমানে যে বর্ণনা দিলেন আবু সাইদকে যেদিনকে গুলি করা হয় ওই দিনকা কি করছিল সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর সঙ্গে বাংলাদেশের গোয়েন্দা বিভাগ, এই সব কিছু তথ্য বর্তমানে উনি প্রকাশ করেছেন। এই তথ্য শোনার পরে আপনারা সবটাই বুঝতে পেরেছি আওয়ামী লীগ সরকারের আমলে তাদেরকে কীভাবে করেছিল, বর্তমানে সেই জিনিসগুলো তুলে ধরেছেন সবার সামনে। কিন্তু এত কিছু নির্যাতনের পরেও এই সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, নাহিদ এবং বর্তমানে আসিফ মাহমুদ সবাই টিকেছিলেন এই আন্দোলনে। যারা চলে গেছে তাদের বিপক্ষে আবারও নতুন করে স্লোগান তুলেছেন ছাত্রছাত্রীরা। বর্তমানে ছাত্রছাত্রীরা দুটা ভাগে বিভক্ত হয়ে গেছেন। বর্তমানে যারা সমন্বয়করা আছেন তারা একদিকে একটা দল গোষ্ঠী আছে, অন্যদিকে তাদের আবার নতুন করে একটা গোষ্ঠী তৈরি হয়েছে। চলুন, আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে তারা ওইখানে আমাদেরকে টিয়াশাল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে ওই যে শেখ হাসিনারে যেমন আমরা উত্থান করছিলাম ওই দিন তো আবার আসতেছে। তাই পুলিশ সম্পূর্ণ তাদের পক্ষে ছিল, তাদের পক্ষে থেকে আমাদের উপর হামলা করছে।
ফাইনালের দরকার এগুলা এগুলো আমরা ক্লাস করছিলাম, হঠাৎ দেখি যে তারা আমাদের গেটের মধ্যে লাথাইতেছিল। এটা আমি হচ্ছে সেকেন্ড ইয়ারে, যখন ফার্স্ট ইয়ার ছিল, আমরা যখন ফার্স্ট ইয়ার ছিলাম তখন এরকম একটা ঘটনা হয়েছে। এবং তারা সবসময় এসে তারা আমাদের কলেজের এই যে গ্লাস যেগুলো এগুলো ভাঙে, তারা সবসময় এগুলো করে। আমরা জানি না, আমরা এটাও জানি না যে কেন হয়েছে। আমরা ক্লাসে ছিলাম, দেখলাম যে তারা আসলো, এসে তাও এরা কিন্তু ইন্টারের না, এরা সবাই অনার্সের, এরা এসে আমাদের ইন্টারের ছেলেদের সাথে ইয়ে করতেছে। আমাদের যখন টিফিন দিয়েছিল তখন হচ্ছে ঢাকা কলেজে একটা বাস যাচ্ছিল। এখন যখন বাসটা যাচ্ছিল তখন আমাদের তো প্রথমে যে মেরেছিল, তখন আমরা তো এটা রিভেঞ্জ নিতে হবে, তাই না? রিভেঞ্জ নেওয়ার জন্য জাস্ট আমরা অল্প কয়েকটা ইট মেরেছিল, ঠিক আছে? আমরা মানি যে এটা আমাদের ভুল ছিল, এটা আমাদের ভুল। বাট এটাতেই তারা কেউ আহত হয়নি, এখন পর্যন্ত জানা যায় যে কেউ আহত হয়েছে এই বাস ভাঙার মধ্যে। আমাদের অনেকজন ছেলেপেলে ইঞ্জুরি হয়েছে, পপুলার ভর্তি আছে, সেনাবাহিনী কন্ট্রোল করতে পারতেছে না, আমাদেরকে টিয়ার গ্যাস মারা হয়েছে। কেন স্যার? ওদেরকে কিছু বলা নাই, আমাদের প্রত্যেকটা ছেলেপেলে ইঞ্জুরি, পুরো ক্যাম্পাসে টিয়ার গ্যাস দিয়ে ভরা। বাস ভাঙছে স্যার, আমাদের কোনো ছেলেপেলে করে নাই। সব ক্যাম্পাসের সামনেই ছিল, সব ক্যাম্পাসের সামনে ওরাই ঢিলবাট শুরু করছে। হয়েছে কি আমাদের ইন্টারের ছোট ছোট পোলাবানদেরকে মারার জন্য ইউনিভার্সিটির এবং টোকাই বস্তি ভাড়া করে নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। অনার্সের ছেলে পড়ে তারা লুঙ্গি পরে চলে আসছে আমাদের মারার জন্য। টোকাই বস্তি নিয়ে আসছে স্যার, আমাদের ইন্টারের সাথে অনার্সের ছেলেপেলে নিয়ে আসছে। আমাদের কালকে দুটো স্টুডেন্ট এখান থেকে বাসা যাচ্ছিল, ওরা কলেজের সামনে ধরে ওরা প্রথমে মারপিট করছে আমাদের স্টুডেন্টদের, ইন্টারের ফার্স্ট ইয়ারের। এরপরে আমাদের এই বিষয়টা নিয়ে অনেক গ্রুপে আলাপ হয়েছে যে এই বিষয়টা আমরা সমঝোতা করব, কোনো মারামারিতে যাব না। তারপরে ওরা আজকে এই বিষয়টা নিয়ে আবার আমাদের এই 1:30টার দিকে আমাদের কলেজের সামনে এসে ভাঙচুর শুরু করে। একটার পরের দিকে এসে আমাদের কলেজের এই কাজগুলোর মধ্যে ভাঙাচোরা করছে। তো আমরা নিচে আসছিলাম, নিচে আসার পর স্যাররা আমাদের বলছে আচ্ছা উপরে চলে যাওয়া হবে না, মানে আমরা মারামারি করবো না। তাও ওরা পরবর্তী যখন আমাদের মারবে, হ্যাঁ অনার্সের ছেলেপেলেরা যখন বাস দিয়ে যাচ্ছিল তারা আমাদের আবারও গ্লাসে ঢিলাতে চলে গেছে। আরে ভাই আমাদের কেন বাধা দেন? ওদেরকে আগে ভিতরে গিয়ে থামান, তারপর আমরা যখন ওখানে ইটফাটকে ঝুলতে তখন প্রশাসন আমাদের কিছু বন্ধু বান্ধব থাকি বড় বাইরে মারে এমন অবস্থা করছে, ঠিক আছে? মানে রক্তাক্ত বানিয়ে দিয়েছে প্রশাসন, মানে সেনাবাহিনী, ঠিক আছে? ওদেরকে আমরা ঢাকা মেডিকেল, আমার দেখা 10 জন প্লাস, ঠিক আছে? তারপরে যখন ওখানে আমরা অবস্থান করতে ধরছি তখন প্রশাসন আমাদের উপরে সাউন্ড গ্রেড প্লাস হইলো টিয়ারসেল মারা শুরু করছে, ঠিক আছে? তখন ওখান থেকে আমরা চলে আসি, ক্যাম্পাসে অবস্থান করতে ধরছি এবং এরা নাইমের মাথায় এবং গলিতে পুরো অবস্থায় টিয়ারসেল মারা শুরু করছে এবং ক্যাম্পাসে আমাদের মূল ভবনের সামনে, প্রিন্সিপালের ভবনের সামনে। ক্যাম্পাসের ভিতর টিয়ারশেল দিবে কেন? এটা কোন ধরনের কথা? আপনি যেখানে আমাদেরকে সহায়তা করবে তারা ওইখানে আমাদেরকে টিয়ারশেল দিতেছে, এটা কোন ধরনের কথা? তাহলে ওই যে শেখ হাসিনারে যেমন আমরা উত্থান করছিলাম ওই দিন তো আবার আসতেছে, তাইলে তো এটা সেনাবাহিনী কেন আমাদের সাথে এমন করবে এবং আমাদের ঢাকা কলেজের ভিতরে কেন ঢুকবে সেনাবাহিনী? তো আমরা প্রোগ্রাম করতেছি, এমন তো অবস্থায় প্রোগ্রাম শেষে আমাদের কিছু স্টুডেন্ট তারা হচ্ছে গিয়া বাসে করে তারা চলে যাচ্ছে। তো যখন তারা সিটি কলেজের সামনে অবস্থান করছিল বাসটা, হঠাৎ করে কিছু দুষ্কৃতকারী কিছু সিটি কলেজের কিছু স্টুডেন্ট তারা বাসের উপরে আক্রমণ করে। এরপর থেকে আর কি ঘটনা সূত্রপাত, তারপর তারা আমাদের বাসের উপরে ভেঙে দিয়েছে একবারে, ওইটা মানে গ্লাস সব কিছু ভাঙছে। তো তারপরে তারা আমাদেরকে আর কি ওইখানে যারা আমাদের অনার্সের ভাইরা ছিল তারা আমাদেরকে ইনফর্ম করার পরে আমরা সেখানে যাই। যার পরে যখন কেউ আমাদের উপরে আক্রমণ করবে তারপরে তো প্রতিপক্ষ তারা তো প্রতিরোধ করবে, এটা স্বাভাবিক, তো এটা হতেই পারে। তারপর ওরা যখন আমাদের আক্রমণ করছে আমরা যাবো, এটা স্বাভাবিক। তো সেখানে সেনাবাহিনী আসছে, ভালো কথা, পুলিশ আসছে, ভালো কথা। তারা এটা সমস্যাটাকে কীভাবে সমাধান করা যায় করে দিত। তারা রাস্তা পর্যন্ত গ্রাউন্ড ব্লেড বা
ভাই